নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে, তারা ফোন করুন। গ্লোব টিভিতে প্রতিদিন সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55 এই দুটো টাইমে আমার প্রোগ্রাম আছে। আমি ভারতবর্ষের সাধক নিয়ে আলোচনা করি এবং তাদের জীবন কাহিনী, তাদের দর্শন, তাদের বাণী আপনাদের সামনে তুলে ধরি। ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে জানলে আমি মনে করি আমার যারা দর্শকবৃন্দ রয়েছেন, যারা আমার অনুষ্ঠান দেখেন, একজন সাধক সে পারেন কি করতে? তন্ত্র জাল, এই মায়াজাল, ইন্দ্রজালই তান্ত্রিক হতে গেলে সাধনা অতি অবশ্যই প্রয়োজন। তো এই সাধকদের বাণী এবং তাদের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলে আমি মনে করি আপনারা বুঝতে পারবেন কোন তান্ত্রিক সাধক আর কোন তান্ত্রিক সাধক নন। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রের মধ্যে কিছু প্রভেদ থাকে, কিন্তু প্রফেশনালি একে অপরের সঙ্গে জড়িত থাকে। তার সঙ্গে বাস্তুশাস্ত্রটাও অবশ্যই থাকে। যারা পাম রিডার অর্থাৎ হস্তরেখা বিশেষজ্ঞ, তাদের সাথে এইভাবে জড়িত থাকে, একটা অপরের সাথে কানেকশন। আজকের বিষয় যেটা আগের দিন আমি শুরু করেছিলাম, শ্যামাচরণ লাহিড়ীর পর্ব 2 আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো সেই পাহাড়ে, হিমালয় পর্বতে যখন শ্যামাচরণ লাহিড়ী পৌঁছলেন, সেই সময় সেই যোগীবর শ্যামাচরণ লাহিড়ীর হাত ধরে গুহার ভেতরে নিয়ে গেলেন। এই অবস্থায় প্রথম পর্ব শেষ করেছি। আজকে শুরু হবে দ্বিতীয় পর্ব, যে গুহার ভেতরে কি ঘটলো। যোগী শ্যামাচরণকে জিজ্ঞাসা করলেন, দেখো তো এগুলো চিনতে পারো কিনা। কিছু জিনিস দিয়ে যোগীবর শ্যামাচরণ লাহিড়ীকে দেখানোর চেষ্টা করলেন যে দেখো এগুলো চিনতে পারছো তুমি, এইসব তোমারই পরিত্যক্ত জিনিস, এইসব কথা কি একটুও তোমার স্মরণে আসছে না? এরকম প্রশ্ন যোগীবর শ্যামাচরণ লাহিড়ীকে করেন। বিস্ময় বিমিড় শ্যামাচরণ বারবার স্মৃতির দুয়ারে বারবার আঘাত করতে থেকেও মনে করতে পারছিলেন না এই জিনিসটা কিভাবে তার হলো। যোগীবর একটু হেসে শ্যামাচরণের মেরুদণ্ডে নিজ হস্ত দ্বারা স্পর্শ করলেন, ঠিক এইভাবে। এক ইন্দ্রজাল। শ্যামাচরণ লাহিড়ীর শরীরের মধ্যে তড়িৎ প্রবাহিত হলো এক আনন্দের জ্যোতি, এবং জ্যোতির সাথে তড়িৎ প্রবাহিত হলো তার শরীরে। শরীর আনন্দে কেঁপে কেঁপে উঠতে লাগলো। হঠাৎ করে জাতিস্বরের মতো শ্যামাচরণের পূর্বজন্মের কথা মনে পড়ে গেল। তিনি চিনতে পারলেন এই দণ্ড, কোমণ্ডলু, বাকছাল ও পবিত্র ধ্বনি তারই পূর্বজন্মের সাধনার ব্যবহৃত বস্তু, যেগুলো যোগীবর দেখাচ্ছিলেন। অর্থাৎ সেই হিমালয় যোগীবরের কতখানি শক্তি যে তার পূর্বজন্মের স্মৃতি তাকে ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ শ্যামাচরণের পূর্বজন্মের স্মৃতি তাকে ফেরত দিচ্ছেন সেই যোগীবর। তখন জাতিস্বর হলেন শ্যামাচরণ লাহিড়ী, এবং এই যোগীবর তার পূর্বজন্মের গুরু। শ্যামাচরণ ষষ্ঠাঙ্গে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে থাকলেন। যোগীবরকে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে থাকলেন। যোগীবর তাকে জানান, পূর্বজন্মে তুমি আমার চেলা ছিলে। ঈশ্বরের নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য তোমার আবার জন্ম হয়েছে। মনে রাখতে হবে, মানুষ ইহ জন্মে যদি কোনো কাজ ছেড়ে যায় বা করতে না পারে, তার জন্য তার পুনর্জন্ম ঘটবেই ঘটবে। কেউ যদি আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু হয় কারোর, তারও পুনর্জন্ম ঘটবে। যেমন ধরুন, অনেক সময় হয় কি, অনেকে গর্ভবতী অবস্থায় অনেক মহিলা গলায় দড়িয়ে দেন বা তার মৃত্যু ঘটে। এই রকম সময় সেই মহিলার আত্মা কিন্তু অতৃপ্ত থাকে। সেই উগ্র চণ্ডাল, সেই আত্মাকে যদি আয়ত্ত করা যায়, তাহলে যে কোনো কার্য সাধন হবে, অসাধ্যকে সাধন করা যাবে।
100টা মানুষ, 1000টা মানুষ, 1 কোটি মানুষ যেটা পারবে না, ওই আত্মাকে দিয়ে সেই কাজ করানো সম্ভব। তো এই পূর্বজন্মের কিছু কার্য সম্পাদন তার বাকি ছিল বলে তার ইহজন্মে জন্ম হলো শ্যামাচরণ লাহিড়ী। এবং ঈশ্বরের নির্দিষ্ট কর্ম সাধনের জন্যই তোমার জন্ম হয়েছে। যোগীবর এই কথা তাকে জানালেন। তোমার এই বস্তুগুলো এতদিন আমি রক্ষা করেছি, আজ তোমাকে দীক্ষা দেওয়ার জন্যই তোমাকে আমি এখানে এনেছি। যোগীবরের কথা শুনুন, যে তোমাকে দীক্ষা দেব বলে এখানে এনেছি। দানাপুর থেকে রানীক্ষেত অঞ্চলে আসার টেলিগ্রাম উপরওয়ালার নির্দেশে হয়েছে। যোগীবর শ্যামাচরণ লাহিড়ীকে বলছেন, এটা কোনো সরকারি কেউ পদস্থ অফিসার নিজের ইয়েতে লেখেননি, উপরিওয়ালার নির্দেশে তোমার দানাপুর থেকে রানীক্ষেত এখানে ট্রান্সফার হয়েছে এবং তোমার আমার নির্দেশে তোমাকে এখানে আসতে হয়েছে। আবার 7 দিন পরে তুমি দানাপুরে ফিরে যাবে, এই নির্দেশও আসবে। এ কথা শুনে শ্যামাচরণ লাহিড়ী থ বেনে গেলেন। সত্যি তো, এরকম বাস্তবিক ঘটনা সরকারি দপ্তর থেকে এরকম একটা লেটার উপরেওয়ালার নির্দেশ থেকে এলো, এবং বাস্তবিকতাতেই তাই। কারণ শ্যামাচরণ লাহিড়ী যে সামরিক বিভাগের পূর্ত দপ্তরে কর্মী ছিলেন, সেখানে পূর্ত দপ্তরে কোনো কাজ ছিল না সামরিক বিভাগের, যার জন্য তার কাজগুলো সকালবেলায় শেষ হয়ে যেত। তাকে ভুলবশত আনা হয় না, এটা উপরেওয়ালার নির্দেশে আসেন তিনি। শ্যামাচরণ যোগীবরকে বলেন, গুরুদেব, আমার পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছি। আপনি গুরু অপেক্ষাকৃত অধিকতর আপন এবং প্রিয়জন, আত্মার পরম আত্মীয়। এই যে আমরা বলি না পরম আত্মীয় বা আত্মীয় এসে, এটা আত্মার পরম আত্মীয়, মানে একে অপরকে আত্মার সঙ্গে আত্মার মিলন। গুরু শিষ্যের মধ্যে আত্মার সাথে আত্মার মিলন হয়। আমাকে আর সংসারে ফিরে যেতে বলবেন না। শ্যামাচরণ লাহিড়ী যোগীবরকে বলছেন, আমাকে আর সংসারে ফিরে যেতে বলবেন না, আমি আপনার চরণ সেবা করে বাকি জীবনটা কাটাতে চাই। তাহলে ভাবুন, শ্যামাচরণ লাহিড়ীর পূর্বজন্মের ঘটনা তার জীবনী মনে পড়ে যাওয়ার পর সে আর তার গুরুকে ছাড়তে রাজি নয়। কারণ গুরুই স্বয়ং ঈশ্বর। ইষ্ট যদি রুষ্ট হন তাহলে গুরু বাঁচাতে পারেন, আর গুরু রুষ্ট হলে ইষ্ট কিন্তু বাঁচাতে পারেন না। তাহলে গুরু ইষ্ট থেকে অধিকতর আপনজন এবং প্রিয়জন এবং সর্বাপেক্ষা পরম ব্রহ্ম তিনি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রিয়াঙ্কা অর্জ বলছি, পাটনগর থেকে বলছি। আচ্ছা মা, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। বলো জন্ম তারিখ। 3 নভেম্বর 1986, রাত্রি 2:05। রাত্রি 2:05 বললে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে তো 2 নভেম্বর ছিল, 3 নভেম্বর হয়ে গেছে। জন্মস্থান কোথায়? পাটনগর। আমার অনুষ্ঠান দেখো না আজকে প্রথম দিন? না না, দেখি, আপনার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। ভালো লাগে, তাই তো? বিশেষত্ব কি থাকে অনুষ্ঠানে? ভালো লাগে কেন? জ্যোতিষটা ভালো বলি না সাধকদের সম্বন্ধে আলোচনা করি সেই জন্য? মানে জ্যোতিষটা আপনি খুব ভালো বলেন, এটা আমার খুব ভালো লাগে, আর সাধকদের সম্বন্ধে বলেন, এটাও ভালো লাগে। আচ্ছা, সোমবার জন্মবার তো? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন কি বলো? শরীর নিয়ে প্রশ্ন আছে। শরীর স্বাস্থ্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ লগ্ন এবং তোমার তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, এটা আশা করি জানো? হ্যাঁ জানি। এবার শরীর স্বাস্থ্য নিয়ে তোমার প্রশ্ন আছে। দেখো মা, শরীর স্বাস্থ্যটা তোমার মাঝে মধ্যে ভালো থাকে, মাঝে মধ্যে খারাপ হয়। বেশিরভাগ সময় খারাপ থাকে, কিন্তু আবার হঠাৎ হঠাৎ করে ভালো হয়ে যায়, আবার হঠাৎ হঠাৎ করে খারাপ হয়, তাই না? হ্যাঁ একদম তাই। এবং এই হঠাৎ হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, লুজ মোশন, মাথার যন্ত্রণা, পেটের ব্যথা হয় না, গা হাত পায়ে ব্যথা, কোমরের যন্ত্রণা, এগুলো হঠাৎ হঠাৎ করে চাগায়। তুমি চিন্তা করো কি থেকে কি হলো, আদৌ বুঝতে পারো না কিভাবে হলো, তাই না? আর এটা বিগত, আমি তোমাকে বলতে পারি, এটা বিগত 1 থেকে 1.5 বছর কিন্তু একটু বেশি মাত্রায় হচ্ছে কি? ঠিক। এটা মা তোমার হরোস্কোপ অনুযায়ী এখানে কোনো সমস্যা নেই,
ঠিক আছে, সাধারণ একটা ফিক্সড সমস্যা হরোস্কোপে আছে, কিন্তু বর্তমান সময় অনুযায়ী সেটা নেই। এটা তোমার উপর একটা চালনা, বান চালনা করা হয়েছে এবং বিগত এই কটা দিন ধরেই করছিল, কারণ তোমার লগ্ন সাপেক্ষে গোচরকালীন যখন অষ্টমস্থ গ্রহ অবস্থান করছে রাহুর সাথে, সে গোচরকালীন রাহু এবং জন্মছকের রাহু একসাথে কানেকশন করার পর সঙ্গে সঙ্গে শত্রু দ্বারা ক্ষতি খুব তাড়াতাড়ি লেগে যাবে। তোমার বলে না, যে কোনো জাতক বা জাতিকা লগ্ন সাপেক্ষে লগ্নের সঙ্গে বা অষ্টমের সাথে রাহু বা কেতু বা শনি যদি গোচরকালীন শনি রাহু কেতুর সাথে অবস্থান করে, তাহলে কেউ যদি এইরকম যে বান চালনা আমার টিভিতে দেখতে পাচ্ছ, এই বান চালনার কাজ যদি করে তাহলে খুব তাড়াতাড়ি লেগে যাবে, আর কোমরের যন্ত্রণা বাড়বে, পটির সমস্যা হবে এবং এমন কিছু ঘটনা ঘটবে তোমার জীবনে যেগুলো স্ত্রী রোগ জাতীয় ঘটনা বৃদ্ধি পাবে। হচ্ছে তো? তাহলে মা এর জন্য তো একটু চেম্বারে যোগাযোগ করতে হবে এটা ঠিক করতে গেলে। অপারেশনের যোগ আছে? দেখতে পাচ্ছি ওটা আছে। ঠিক আছে, অপারেশন করানোর টাইম কিন্তু এটা ভালো নয়, বিপত্তি হতে পারে। ঠিক আছে, জয় মা তারা। দর্শক বন্ধু, এই যে আমার বিচারটা একদম নির্ভুল, পারফেক্টলি বিচার। আমি বলি কেন, ক্ষতিটা কি কারণে হয়েছে, গ্রহগত না বাস্তুগত না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার জন্য হয়েছে, এইটাকে ধরে নিতে হবে। যদি এই বিচারটা অর্থাৎ প্রেডিকশনটা সঠিক হয়, তবে গিয়ে তার সমাধানটাও সঠিক হবে। যার জন্য কি বলি, সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। এই একবার কথার অর্থ আমার বিচারটা জ্যোতিষ মতে এতখানি নির্ভুল, এতখানি পারফেক্ট যে ড্যামেজটা কোন জায়গাটায় হলো আমি ধরে নিতে পারি। অর্থাৎ আপনি একটা রোগ নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছেন যে ডাক্তারবাবু আমার পেটের যন্ত্রণার মাথা জ্বর আসছে, প্যারাসিটামল খাচ্ছি জ্বর কমছে আবার আসছে, পেট ব্যথার ওষুধ খাচ্ছি কমছে আবার আসছে। আদৌ কি ঘটেছে? এই যে ডাক্তারবাবু এই ডায়াগনোসিস ঠিক মতো করতে পারেন তার রোগী ঠিক হয়ে যায়, আর যিনি পারেন না তাতে একাধিক ডাক্তার বদলাতে হয়। এখানেও তাই। ড্যামেজটা কিভাবে হলো এটাই যদি ধরা যায় তাহলে 100% এক চান্সে প্রতিকার করা সম্ভব। আর মায়াংতন্ত্রের নিজস্ব একটা তো গুণাগুণ থাকবেই। আমি সেকেন্ড কলারকে ধরে নিই, এখন এপিসোড শেষ হয়নি। শ্যামাচরণ লাহিড়ী সম্বন্ধে আরো কিছু আপনাদের তথ্য দেবো আজকের অনুষ্ঠানে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে সুমন বিশ্বাস বলছিলাম। চাকদা থেকে সুমন বিশ্বাস। আচ্ছা সুমন, তুমি নিজের সম্বন্ধে জানতে চাইছো? আমিও সম্বন্ধে। বলো জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। টাইমটা বলো বাবা। টাইমটা হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান কি নদিয়া জেলা? নদিয়া জেলা, হ্যাঁ। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো তুমি? হ্যাঁ, আপনার সঙ্গে দেখো, মানে মাঝে মধ্যে দেখো, তাই তো? যখন টাইম পাই তখন দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? আমার খুবই ভালো লাগে, আমরা কথাগুলো শুনি, মহাপুরুষের কথাগুলো বলে, বাণীগুলো দিই, তাই তো? ঠিক। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার বার হচ্ছে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার হচ্ছে জন্মবার। এখানে যেটা লগ্ন দেখছি তোমার কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি আদ্রা নক্ষত্রে জন্ম, তাই তো? ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন করো, কি সমস্যার জন্য আমাকে ফোন করলে? আমি একটা মানে সিরিয়াস সমস্যাতে জড়িয়ে, আমি একটা কাজ করছি মার্কেটিং লাইনে। মার্কেটিং লাইনে? আচ্ছা, কিসের মার্কেটিং করার জন্য? তুমি কারুর আন্ডারে কাজ করছো না ডাইরেক্ট নিজস্ব কোম্পানি প্রফেশনালি মার্কেটিং এর সাথে যুক্ত হলে? আগে সেটা বলো। কারুর আন্ডারে কাজ করছি। কারুর আন্ডারে? কিসের মার্কেটিং বাবা? মেডিকেল, মানে ওষুধপত্র সাপ্লাই। ওষুধপত্র সাপ্লাই। তা সাপ্লাই মার্কেটিং বলতে তোমার কাজ কি শুধু সাপ্লাই দেওয়া, না তোমার কাজ হচ্ছে অর্ডারও তোলা? তোমার কাজ কোনটা? ওই তো সাপ্লাই দেওয়া, অর্ডার তোলা, সবকিছু করতে হয়। দুটোই তোমার কাজ। তা তুমি একটা কোম্পানির আন্ডারে আছো, ঠিক আছে। এইবার যেটা তোমার দেখতে পাচ্ছি, মিথুন রাশি এবং কুম্ভ লগ্নের জাতক হওয়ার জন্য ভাগ্যস্থানে নিচস্থ রবি এবং বুধ যুক্ত হওয়াতে এবং সপ্তম ভাবে রাহু হওয়াতে এরকম সময় হয় অনেক লোক তোমাকে অর্ডার দিল আবার পরে সেটা ক্যান্সেলও করে দিল, এরকম হচ্ছে? আচ্ছা, কি করে বললাম বাবা? তুমি তো নদিয়ার চাকদা থেকে বলছো, আমি কলকাতা স্টুডিও। তোমাকে জাস্ট একটাই কথা বললাম, একটাই কথা, তুমি বললে হ্যাঁ হচ্ছে। কিভাবে সম্ভব? এটা তো কিছুটা আশ্চর্যের ব্যাপার নাকি?
অবশ্যই অবশ্যই অবশ্যই। তার মানে যে জ্যোতিষী সাধনা থাকে এক্সাক্ট জায়গাটা ধরা যায়। বুঝতে পেরেছো? এটা বাবা তোমার জন্মগত কারণে রাহু তোমার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছে এবং নিচস্থ রবি থাকাতে সপ্তম প্রতি ভাগ্যস্থানে নিচস্থ হয়ে গেল, যদিও রাশি অধিপতি সেই অবস্থা থেকে পঞ্চম ভাবে অবস্থান করছে। ফলে তোমার কিন্তু প্রতিদিন কাজে যাওয়া একটা উদ্বেগ, যে তুমি যাওয়ার আগে হয়তো স্নান করতে বা খেতে বসে বা বাথরুম করতে করতে চিন্তা করো যে আজকে কার কার কাছ থেকে যাবো আর কি কি অর্ডার তুলবো আর ওর পেমেন্ট গুলো কিভাবে আদায় করবো। ঠিক বলছি? একদম একদম ঠিক, একদম ঠিক বলেছে। তোমার মনের কথাটা এতগুলো লোককে জানিয়ে দিলাম। হ্যাঁ, একদম ঠিক বলেছে, একদম ঠিক। ঠিক। তাহলে বাবা এই জায়গাটা একটু প্রতিকারের দরকার আছে, কারণ এখানে মেনলি ডিস্টার্ব হচ্ছে রাহু কেতু গ্রহটা ডিস্টার্ব করছে। আর তোমার হরোস্কোপ অনুযায়ী দ্বিতীয় ভাবে শনি থাকাতে কথাবার্তা খুব গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো, এটা ভালো সেলসম্যানদের জন্য। কিন্তু মাঝে মধ্যে কর্কশ কথাবার্তা হয়ে যায়, কিন্তু কিন্তু খুব ভালো মনের ছেলে, একটু চাপা স্বভাবের, ঠিক কথা। সেলসম্যানের কাজটা ভালো হবে। যদি মনে করো কোনো সময় এই কাজটাতে আটকে যাচ্ছে, যেটা আমি বারবার বললাম, অর্ডার বেশি মাত্রায় ক্যান্সেল হচ্ছে, কমিশন কম ঢুকছে বা চাকরি যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, তখনই যোগাযোগ করবে। তার আগে অবধি যেভাবে চলছে চলুক। কেমন? এমনি আমার জন্মছকটা ভালো তো? জন্মছক ভালো তো, ঠিক কাজে যুক্ত আছে। জয় মাতা, ভালো তো। দর্শক বন্ধু, আমি সবাইকেই একদম প্রপার গাইড করি। এই যে টিভির লাইভ অনুষ্ঠান, ফ্রি কনসালটেন্সি, চেম্বারে কিন্তু ফ্রি কনসালটেন্সি না, কিন্তু চেম্বারে আমার ক্লায়েন্ট দেখতে সময়টা বেশি লাগে, কারণ দায়িত্ব নিয়ে দেখতে হয়। এটাতেও তাই, এখানে দায়িত্ব থাকে না, কিন্তু যেটুকু সংক্ষিপ্ত সময় বলি একদম পারফেক্ট এবং স্পেসিফিক। তো যেখানটা আমি ছিলাম, যে শ্যামাচরণ লাহিড়ী বাকি জীবনটা চাইলেন গুরুর কাছে থাকতে। যোগীবর বলেন, সংসার তোমায় এখনো ত্যাগ করতে হবে না, সংসার তোমায় এখনো ত্যাগ করতে হবে না, সংসারে থেকেই আপন সাধন বলে তুমি লাভ করবে যোগী জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। এটা কিন্তু রামকৃষ্ণদেবও বলেছিলেন। একজন রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেন যে আমি ঠাকুরের এত পুজো করি, বাড়িতে মায়াকে এত ভক্তি ভরে ডাকি, এত যজ্ঞ করি, আমার সংসারে অশান্তি কেন বলতে পারেন? তো রামকৃষ্ণদেব বলেছিলেন, এখন মাকে এক হাতে ধরেছিস আর এক হাতে সংসারকে ধরেছিস। যেদিন মা কৃপা করবেন সেদিন দুহাত দিয়ে মাকে ধরবি। তো এর মানে হচ্ছে এক হাতে সংসার, এক হাতে মাকে ধরলে একটু ইমব্যালেন্সড হয়ে যেতে হয়। তো সেই জায়গাটা যে ধৈর্য ধরতে পারে সেই আসল লক্ষ্যে পৌঁছতে পারবে। নানা রকম জ্ঞানের কথা অবশ্যই আছে, আবার অর্থ উপার্জনেরও ব্যাপার থাকে। মানুষের জীবনের সব থেকে বড় সমস্যা এখন অর্থ উপার্জন। যাই হোক, আমি কলারকে একজন দেখি। জয় মা তারা, কে আছেন? জয় মাতা, বলুন, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, কি নাম? আমি আমার বড় ছেলের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নামটা আগে শুনে নি, তারপর বড় ছেলেরটা আসছে। আমার নাম সজল রায়। সজল রায়। বড় ছেলের নাম? কুমার জ্যোতি রায়। কুমারের জন্ম তারিখ বলুন। কুমারের জন্ম তারিখ 11/9/2000। 11/9/2000। টাইমটা? রাত্রি 8টা 25। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ জেলা? হ্যাঁ, মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ, 2000 সালে জন্ম, মানে 24 বছর বয়স, তাই তো এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবার জন্মবার? সোমবার। হ্যাঁ। এখানে যেটা দেখতে পাচ্ছি, মেষ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। বৃহস্পতি শনি একত্রিত ভাবে, চন্দ্র একাদশে অবস্থান করছে, চাপা স্বভাবে রবি মঙ্গল একসাথে অবস্থান করছে পঞ্চমে। ছেলে কি ইঞ্জিনিয়ারিং করেছে নাকি? না, আপনার গ্র্যাজুয়েশন করেছে বাংলা অনার্স নিয়ে। বাংলা অনার্স, আচ্ছা, আর্টস নিয়ে পড়েছে, কিন্তু আর্টস নিয়ে চতুর্থ পঞ্চম। ব্যাপারে আপনার কাছে জানতে চাইছি যে কি কাজ পাবে, কিরকম পাবে, কি পাবে না। এই ছেলে কি বাড়িতে বসে আছে? হ্যাঁ, বাড়িতে বসে আছে ছেলে? না, ছেলে বাড়িতে বসে নেই, একটা কাজ করছে ছোটখাটো। ঠিক আছে, এবার আমি বলি, ছেলের হরোস্কোপ অনুযায়ী আমি বিচারটা বলছি, টাইমটা খুব শর্ট, হ্যাঁ, সেই জন্য একটু সংক্ষিপ্ত জায়গায় ছাড়বো। এবার ঘটনা ঘটে গেল, আপনার ছেলের জন্মছক অনুযায়ী ভাগ্যস্থানে, ভালো করে বুঝবেন, ভাগ্যস্থানে তুঙ্গি গ্রহ অবস্থান করছে। আচ্ছা।
সেই তুঙ্গি গ্রহ হলো গিয়ে কেতু গ্রহ। সেই কেতু গ্রহ রাশি সাপেক্ষে একাদশ ভাবে, অর্থাৎ আপনার ছেলেকে যদি ছোট থেকেই তন্ত্রোক্ত দ্বারা কোনো প্রতিকার দিতেন ভালো তান্ত্রিকদের দিয়ে, তাহলে ওকে আজকে এই জায়গাটা স্ট্রাগলিং করতে হতো না। একদম পরিষ্কার খোলাখুলি কথা। তন্ত্র দ্বারা আপনার ছেলেকে উন্নতির শিখরে পৌঁছানো যাবে, কারণ ওর কিন্তু সরকারি চাকরি পাওয়ার একটা ক্ষীণ যোগ আছে। এখানে জন্ম ছক অনুযায়ী কানেকশন সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু ডিগ্রি যেটা আমি পাচ্ছি হয়তো ভাবস্ফুটে গিয়ে, মানে ভাবস্ফুট যেটা এখানে বিচার করা সম্ভব না, টাইম থাকে না, ভাবস্ফুটে গিয়ে কিন্তু সরকারি চাকরির একটা যোগ কিন্তু ওর মধ্যে রয়েছে। ও মনে হয় পরীক্ষাও দেয় না সেরকম, দেয় কি? হতাশাগ্রস্ত। এখানে একটু ধৈর্যটা কম, একটু প্রতিকারের দরকার আছে। ছেলে ঠিক হয়ে যাবে, এটা গ্রহগত কারণে সমস্যার জন্য হয়েছে। ওর ভাগ্যস্থানটা খুব ভালো। প্রাথমিক কি করা যায়? প্রাথমিক বলতে আপাতত এখন যেটা করছে করুক। ওর যদি ইচ্ছে থাকে জীবনে উন্নতি করবে, যে কোনো ভাবেই হোক, সে উন্নতি চাকরি করে হোক বা অন্যভাবে হোক, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নতুবা এখন দরকার নেই, বহরমপুর থেকে আসা, আপনি যেরকম চলছে চলুক। যখন ছেলে বলবে নিজের জীবনটাকে একটু পরিবর্তন করবো বা একটু বেটার জায়গায় নিয়ে যাব, তখন ছেলেকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। কেমন? জয় মা। সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, যতটুকু বলবো স্পেসিফিক বলবো এবং পারফেক্ট বলবো। তো যাই হোক, যেখানে ছিলাম আমি, তো এখানে যোগীবর কি বললেন যে তুমি সংসারে থেকেই শ্যামাচরণ তুমি এই সাধনা জীবনের শ্রেষ্ঠ কথা অর্জন করবেন। এই বিধান তোমার জন্য রয়েছে। যোগ সাধনার প্রচারে তুমি হবে এক চিহ্নিত আদর্শ, পরম গুহ্য বিদ্যা। মনে রাখবেন, এটা যে আমরা তন্ত্র করি, এটা গুহ্য বিদ্যা। এই পরম গুহ্য বিদ্যা এবং গোপন সাধনাকে উপযুক্ত পাত্র বুঝে বিতরণ করার দায়িত্ব তোমায় গ্রহণ করতে হবে। এই যোগ সাধনা, তান্ত্রিক হতে গেলে হঠযোগ ক্রিয়া জানতে হয়। তৈলঙ্গ স্বামী 10 বছর ধরে হঠযোগ করেছিলেন, যার জন্য তিনি হয়েছিলেন ইন্দ্রজাল। তিনি হাতে করে একটা বেলপাতা মাটি দিলেও লোকেদের রোগ সেরে যেত। এই জিনিসটা জানতে হবে, হঠযোগ। এই হঠযোগ যোগ সাধনা গুরু ছাড়া প্রাপ্ত হয় না। তা কি বললেন যোগীবর শ্যামাচরণ লাহিড়ীকে? উপযুক্ত পাত্র পেলে তবেই দান করবে। আমার গুরু আমাকে উপযুক্ত মনে করেছিলেন বলে আজকে আমাকে এই পর্যায়ে দাঁড় করিয়েছেন, সবাইকে তিনি দেননি। তো যাই হোক, বিদায় বেলায় যোগীবর বললেন, শ্যামাচরণ স্মরণে রেখো, একটা কথা স্মরণে রেখো। শ্যামাচরণকে বলছে, এটাও আপনারা মনে রাখুন, অফিস তোমার জন্য রানী খেতে এসছে। কারেক্ট, অফিস তোমার জন্য রানী খেতে এসছে। মানে এটা অফিসের ট্রান্সফার এসে আসেনি, উপরেওয়ালার নির্দেশে অফিসের লেটারটা ভুল টাইপ হয়েছিল, সেই জন্য চলে এসেছিল। তাহলে অফিস তোমার জন্য রানী খেতে এসছে, অফিসের জন্য তুমি আসনি। পরমাত্মার ইচ্ছা অনুসারে এই সব ঘটেছে। যে কদিন তুমি এই অঞ্চলে থাকবে, রোজই আমার সাথে সাক্ষাৎ করো। এই কথা যোগীবর শ্যামাচরণ লাহিড়ীকে বললেন এবং শ্যামাচরণ লাহিড়ী অবশ্যই সেটা পালন করলেন। আর এইবার আমি 3rd এপিসোডে যেটা আসবো, শ্যামাচরণ লাহিড়ী তার গ্রাম এবং তার জন্ম ইতিহাস, সেইটা নিয়ে আসবো। তো এই যে সাধক ব্যক্তিদের কাহিনী এবং কথা আপনাদের যে তুলে ধরছি টিভির পর্দায়, যার জন্য সাধকদের 50% 50% গুণ আমার মধ্যে থাকতে হবে, নাহলে এই প্রচারটা আপনাদের সামনে করতে পারবো না। আমি কমার্শিয়ালি প্রচার করব, কিন্তু সেটা আমি করি না। আমি টিভি অনুষ্ঠান করি, প্রত্যেকটা মানুষের অর্থের প্রয়োজন। আমি যার জন্য বলি জ্যোতিষটা আমার পেশা, আমি ফিজ নিয়ে দেখি, পারিশ্রমিক আমার লাগবে। টিভিতে ফ্রি কনসালটেন্সি, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষকে সমস্যা মুক্ত আগে করি, তারপর মূল্য নেই। টিভিতে একরকম কথা, চেম্বারে আরেক রকম কথা আমার কোনোদিনই হয় না। অনুষ্ঠান শেষ করার সময় এসে গেছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিন আবার আসবো গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠানে এপিসোড 3 শ্যামাচরণ লাহিড়ী 3য় পর্ব নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।